হ্যালো স্টুডেন্টস, এসবি ইনস্টিটিউটে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে চলে এসেছি ম্যাথেরই যে অধ্যায় ভিত্তিক ক্লাস চলছিল তারই সেকেন্ড পার্ট নিয়ে, মানে অনুপাতের সেকেন্ড পার্ট 2। তো দেখে নেব আজকের কি কি অঙ্ক রয়েছে। তো তোমরা আগের দিনকে ক্লাসে যারা যারা ভিডিওটা দেখেছিলে তারা কিন্তু তাদের মধ্যে কিছু ব্যক্তি কমেন্ট করে জানিয়েছো যে হোমওয়ার্কের অ্যান্সারটা কি ছিল। তো আজকে আমরা দেখে নেব প্রথম অঙ্কটা আগের দিনের হোমওয়ার্ক কি বলেছে, অঙ্কটা কেমন ভাবে করতে হবে। তো দেখো প্রথম অঙ্কটা কি ছিল আগের দিনের হোমওয়ার্কটা, বলছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:4। ওই বাক্সে 393 টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা ছিল। তো আগের দিন আমরা দেখেছিলাম যে কতগুলি মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া ছিল এবং মুদ্রার সংখ্যা কতগুলো সেটা কিন্তু দেওয়া ছিল। আজকে কিন্তু একটু অন্যরকম বলে দিয়েছিল, বলেছে বাক্সে 393 টাকা আছে আর সংখ্যার অনুপাত। ধরো 1 টাকা আর 50 পয়সা মানে আমরা কত জানি, হাফ টাকা, আর 25 পয়সা মানে 1/4 টাকা। আচ্ছা, এইবার কতগুলো করে সংখ্যা আছে, সংখ্যা এখানে 1:2:4 বলে দিয়েছে। তার মানে আমাকে কিন্তু সংখ্যা বলে দেয়নি, সংখ্যার অনুপাত বলে দিয়েছে, তাই না? তাহলে আমি যদি মনে করি তাহলে 1x 2x আর 4xt করে সংখ্যা রয়েছে। দেখো আমরা জানি একটা যদি 1 টাকা দিই তাহলে কিন্তু 1 টাকা হয়, ঠিক একই রকম ভাবে দুটো যদি 50 পয়সা দিই তাহলে কিন্তু ক টাকা, 1 টাকা হয়। আর চারটে যদি আমরা 25 পয়সা দিই তাহলে কিন্তু আমাদের 1 টাকা হয়। তাহলে যদি একটা 1 টাকা তাহলে কত, 1 টাকা মানে, আচ্ছা 1 টাকা মানে আমরা লিখবো x, কারণ আমরা অনুপাতকে আসল সংখ্যা x 2x আর 4x ধরে নিয়েছি। তারপরে দেখো এখানে সংখ্যা কতগুলো, 2x সংখ্যক রয়েছে। 2x সংখ্যক কত, 50 পয়সা, তাহলে কত টাকা হবে, হবে হলো 2x গুণ 1/2 মানে x টাকা, কারণ এই নিচের 2 উপরের 2 কেটে যাবে। তারপরে আবার দেখো এখানে কত টাকা হবে, 25 পয়সার কয়েনে 4x গুণ 1/4, নিচের 4 উপরের 4 কেটে গেলে কত, x টাকা। তাহলে 1 টাকার কয়েনেও আছে আমার x টাকা, 2 টাকা এই 50 পয়সার কয়েনেও আছে x টাকা, আর 25 পয়সার কয়েনেও কিন্তু x টাকা আছে। তাহলে মোট টাকা আছে কত, x প্লাস x। তাহলে এইটা মোট টাকা দেখো প্রশ্নে কিন্তু আমাকে বলে দিয়েছিল 393। তার মানে আমি বলতে পারি যে 3x সমান সমান 393। তাহলে x সমান সমান কত, 393 ভাগ 3, তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 × 3, 3 × 9, 3 × 3। এইবার দেখো আমাকে বলেছে মোট কতগুলি মুদ্রা ছিল। আমরা মুদ্রার সংখ্যাগুলো কি ধরে নিয়েছিলাম, একটা হলো 1x, একটা 2x, একটা 4x। আচ্ছা x এর মান তো আমি এখান থেকে পেয়েছি 131। তাহলে আমি এই জায়গাটা একটুখানি মুছে দিচ্ছি, মুছে দিয়ে কি করব দেখো, তাহলে এটা 1 গুণ 131, x এর মান শুধু বসিয়ে দেবো, 2 গুণ 131 আর এখানে 4 গুণ 131। তাহলে গুণ করলে কত হয় দেখি, 131 আর এটা হবে 2 × 2, 3 × 6, 2 × 2। আচ্ছা এটা 4 দিয়ে গুণ করলে হবে 4 × 4, 3 × 4 12, 2 হাতে 1, 4 × 4 আর 1 5, তাহলে 524। এইবার দেখো আমাকে বলেছে মোট মুদ্রা, তাহলে 1 টাকার কয়েন আছে 131টা, 50 পয়সার কয়েন আছে 262টা, আর 25 পয়সার কয়েন আছে 524টা। তাহলে এদেরকে আমি যোগ করে দেবো, তাহলে কিন্তু টোটাল টাকাটা বেরিয়ে যাবে। তাহলে দেখো এখানে যোগ করলে কত হবে, 4 আর 2 6 আর 1 7, 2 আর 6 হলো 8, 8 আর 3 হলো 8, 9 10 11, 11 1 হাতে 1, 5 আর 1 6, 7 8 আর 1 9। তাহলে কত হলো, 917টি, মানে অপশন ডি আমার সঠিক হয়ে গেল। তো আগের দিনের অঙ্কতে কিন্তু আমাকে সংখ্যার অনুপাত বলে দিয়েছিল, আর আজকে কিন্তু আজকেও সংখ্যার অনুপাতই বলে দিয়েছে, কিন্তু আগের দিনের অঙ্কে সংখ্যা কতগুলো ছিল সেটা বলে দিয়েছিল, আর আজকে কিন্তু সেটাই আমাকে বের করতে হলো। তো আগের দিনের ভিডিওটি যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নাও, তাহলে আজকের ক্লাসটা কিন্তু বুঝতে আরো তোমাদের সুবিধা হবে। পরবর্তী অঙ্ক দেখবো কি বলেছে, বলেছে দুটি পাত্রের মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 5:2 এবং 6:1। মিশ্রণ দুটি মেশানোর পর নতুন দুধ ও জলের অনুপাত কত হবে। তাহলে দেখো আমরা সবার আগে ধরো এখানে এই দুটো পাত্রে মিশ্রণ আছে, এই পাত্র দুটোর মধ্যে দুধ আছে আর জল আছে। ধরো এই নিচের টুকুতে দুধ আছে
আর এই ওপরের টুকুতে জল আছে। ধরো এই নিচের টুকুতে দুধ আছে আর এই উপরের টুকুতে জল আছে। তাহলে দেখো দুধ কতটুকু, দেখো দুধ ইস্টু জল বলেছে 5:2, আর এখানে বলেছে দুধ ইস্টু জল হলো 6:1। এইবার দেখো আমাকে তাহলে সবার আগে বের করব আনুপাতিক ভাগার করে যে এর মধ্যে কতটুকু দুধের অংশ আছে আর এর মধ্যে কতটুকু দুধের অংশ আছে। তারপরে বের করব এর মধ্যে কতটুকু জলের অংশ আছে, এর মধ্যে কতটুকু জলের অংশ আছে। তাহলে দেখো যদি আমি দুধের অংশ বের করি তাহলে কত হবে, আনুপাতিক ভাগারে মোট পাত্রের মোট পরিমাণটা আমাকে কি করতে হয়, হরে লিখতে হয়। পাত্রের মোট পরিমাণ কত, 5 + 2 মানে 7 লিখবো নিচে। আর দুধ বের করছি যেহেতু দুধ আমাকে বলে দিয়েছিল কত 5, তাহলে 5/7। আর এটার ক্ষেত্রে আমার দুধ হবে কিন্তু কত 6/7। ঠিক একই রকম ভাবে যেভাবে এটা করলাম ঠিক একই রকম ভাবে করব। তারপরে দেখো জল, আচ্ছা জল এটার মধ্যে কত হবে, আচ্ছা ভগ্নাংশের নিচে তো মোটটা লিখবো আর উপরে লিখবো কত জলের পরিমাণ মানে 2, তাহলে 2/7। আচ্ছা এটার মধ্যে জল কত, জল হলো আমার 1/7। এইবার বলেছে দুটোকে এক জায়গায় মিশিয়ে দেব, মানে দুটো পাত্রকে এক জায়গায় ঢেলে একটা এই নতুন পাত্রের মধ্যে আমরা কিন্তু ঢালবো। তাহলে কি করব, দুধ আর দুধ যুক্ত হবে, জল আর জল যুক্ত হবে। দেখো দুধ আর দুধ মানে 5/7 যোগ 6/7, আর জল কত হবে, জল হলো 2/7 যোগ 1/7। তাহলে এটা যোগ করলে কত হয় 11/7, আর এটা যোগ করলে হয় কত 3/7। আচ্ছা এই দুটোর অনুপাত করে দিলেই কিন্তু আমার হয়ে যাবে। তাহলে দেখো অনুপাত করলে নিচে 7 কাটা পড়ে থাকলো কি 11:3, মানে অপশন এ আমার সঠিক উত্তর। এইবার কথা হচ্ছে পরীক্ষায় গিয়ে কি তুমি এত বড় করে করবা, এই অঙ্কটা কিন্তু খুব সহজে ছোট করেও করা যাবে। কিভাবে করব আমরা ছোট করে, দেখো যদি আমরা দেখতে পাই যে এই অনুপাত দুটির যে অনুপাতের সংখ্যা দুটো মানে দুধ আর জলের যে অনুপাতের সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যার মান যদি সমান হয়, দেখো এখানে 5 আর 2 যোগ করলেও হয় 7, আবার 6 আর 1, এই 6 আর এই 1 যোগ করলেও কিন্তু 7 হয়। তাহলে আমরা যদি দেখতে পাই যে দুটোরই সমষ্টি সমান বেরোচ্ছে সেক্ষেত্রে কি করব, খুব সহজে এই অনুপাতের দুধ আর দুধ যোগ করব আর অনুপাতের জল আর জল যোগ করব। তাহলে দুধ আর দুধ যোগ করলে কত হবে, দেখি আমরা একটু নিচটা মুছে দিলাম, হ্যাঁ এই জায়গাটা দেখো দুধ আর দুধ যোগ করলে কত হবে 5 যোগ 6, আর জল যোগ করলে হবে 2 যোগ 1। তাহলে দেখো দিয়ে অনুপাত করে দিলে কিন্তু আমার অনুপাত বেরিয়ে যাবে। তাহলে 11:3 হয়ে গেল আমার অনুপাত অপশনে। তাহলে আমরা কিন্তু চাইলে এটা মুখে মুখেও করে ফেলতে পারি, বোঝা গেল। তাহলে এর জন্য কিন্তু বিশাল কিছু দরকার নেই। আর এইবার কথা হচ্ছে আমি তাহলে এত বড় দেখালাম কেন, আচ্ছা দেখালাম একটাই কারণে, যদি আমার অনুপাতের যোগফল দুটো একই না বেরোয় সেক্ষেত্রে এরকম আনুপাতিক ভাগ হার করেই কিন্তু করতে হবে। পরবর্তী অঙ্কতে চলে যাবো। দেখো বলেছে দুটি সংখ্যার অনুপাত 9:14, বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 55 বেশি হলে। আচ্ছা আমাকে বলে দিয়েছিল অনুপাত কত, 9:14, তাহলে এটা বলে দিয়েছিল অনুপাত। এইবার আমরা কি জানি অনুপাতের সঙ্গে একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করলে কিন্তু আর অরিজিনাল সংখ্যাটা বেরোয়, তাই না। এইবার দেখো তাহলে আমি এই 9 আর 14 সঙ্গে যা গুণ করবো একই জিনিস গুণ করব। আচ্ছা একই জিনিস যদি গুণ করি তাহলে আমার বৃহত্তম সংখ্যা কোনটা হবে, ধরো যদি 2 গুণ করি, আচ্ছা 9 এর সাথে 2 গুণ করলে হয় 18, আর 14 এর সাথে 2 গুণ করলে হয় 28। তাহলে দেখো আমার কিন্তু সেই বড় সেই সংখ্যাটাই হচ্ছে যেটা অনুপাতে বড়, মানে 14। এইবার কি বলেছে, বলেছে সংখ্যা অপেক্ষা বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 55 বেশি, মানে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যার ডিফারেন্স হলো 55, মানে পার্থক্য বা বিয়োগফল হলো 55। তাহলে কি করে করব, এই লিখলাম 55 গুণ ভগ্নাংশের দাগ দেবো, ভগ্নাংশের নিচে কাকে লিখবো, যেটা এখানে লিখেছি। আচ্ছা এখানে কি লিখেছি 55, 55 হলো কি বৃহত্তম সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য মানে বিয়োগফল। তাহলে নিচেও লিখবো বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যার অনুপাতের পার্থক্য, মানে 14 বিয়োগ 9। আর উপরে কি লিখবো, যা বের করতে বলেছে সেটা বলেছে, হলে সংখ্যা দুটি কত হবে। আচ্ছা সংখ্যা দুটি মানে একটা সংখ্যা এটা, একটা সংখ্যা এটা, তাহলে একটা সংখ্যা প্রথমে বের করব,
দেখো কি বেরোবে তাহলে 55 গুণ 9 আচ্ছা 9 থেকে 14 থেকে 9 বাদ দিলে কত হবে 5। দেখো 5 দিয়ে 55 কাটলে হয় 11, তাহলে 9 11 99। আচ্ছা একটা সংখ্যা হলো 99। আচ্ছা আর একটা সংখ্যা দেখি 154 হচ্ছে কিনা। অপশন 99 কিন্তু এই অপশন এতেই শুধুমাত্র আছে। এইবার ব্যাপার হচ্ছে তাহলে আমরা দেখছি কেন, কারণ শেষে একটা অপশন ডিতে কোনোটি নয়ও রয়েছে। তাহলে দেখি দ্বিতীয় সংখ্যাটা বের করার জন্য তাহলে 55 গুণ ভগ্নাংশ, ভগ্নাংশের নিচে কাকে লিখবো 14 বিয়োগ 9 পার্থক্যকে, আর বের করব এই সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটা ভাই 14 উপরে 14। তাহলে 55 গুণ 14/5, 5 দিয়ে যদি 55 কাটি 11, তাহলে 11 আর 14 গুণ করলে কিন্তু হয় আমার 154। ঠিক আছে, তাহলে অপশন এ আমার সঠিক উত্তর হয়ে গেল 99 আর 154। বোঝা গেল? তাহলে এইভাবেই কিন্তু করব। আচ্ছা পরবর্তীতে যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন কিন্তু এরকম বিয়োগ আকারে আর লিখবো না। তো বিয়োগ আকারে লিখলে না লিখতে পারলে কিন্তু এখান থেকে একটা লাইন কমে গেল, তাহলে আমার টাইমও কম লাগবে। পরবর্তী অঙ্ক দেখবো কি বলেছে। দেখো বলেছে এ বি সি এর আয়ের অনুপাত 2:9:11। বি এর আয় এ এর আয় অপেক্ষা 280 টাকা বেশি হলে সি এর আয় কত? আচ্ছা ঠিক আগেরটার মতোই না অনেকটা, শুধুমাত্র আগেরটায় দুটো দিয়ে বলা ছিল, এখানে কিন্তু তিনটে দিয়ে বলেছে এ বি আর সি। তো এক্ষেত্রে কি করব দেখো, আমাকে সেই একই রকম ভাবে আনুপাতিক ভাগার করেই করব। এখানে কত বলেছে 280, তাহলে 280 গুণ ভগ্নাংশের দাগ দিলাম। আচ্ছা 280টা কি বলেছে দেখো, বি এর আয় এ এর আয় অপেক্ষা 280 টাকা বেশি, মানে বি এর আয় আর এ এর আয়ের ডিফারেন্স হলো 280 টাকা। তাহলে দেখি অনুপাতের ডিফারেন্স কত। আচ্ছা বি হলো আমার এই 9 আর এ হলো আমার 2, তাহলে এদের ডিফারেন্স হলো 9 বিয়োগ 2। এইবার উপরে কাকে লিখবো, উপরে হলো যেটা আমাকে বের করতে বলেছে, বলেছে সি এর আয় কত। দেখো সি এর আয়ের অনুপাত ছিল আমার 11, তার মানে উপরে লিখবো 11। তাহলে কত হলো 280 গুণ 11/7, 9 থেকে 2 বাদ দিলে তো 7ই হয়। আচ্ছা 7 দিয়ে 280 কে কাটলে 4 7 28 আর একটা শূন্য। আচ্ছা 40 গুণ 11 মানে 4 11 44 আর একটা শূন্য 440। তাহলে অপশন বি হলো 440 টাকা সি এর আয়। আচ্ছা এই একই রকম ভাবে তোমাকে যদি বি এর আয় বের করতে বলে, এ এর আয় বের করতে বলে, শুধুমাত্র আমরা চেঞ্জ করব কাকে, এই উপরের সংখ্যাটাকে। যদি বি বের করতে বলে তাহলে এই যে বি এর অনুপাত 9, এখানে 11 এর জায়গায় 9 বসাবো। তারপরে দেখো যদি এ বের করতে বলে, এ এর অনুপাত হলো 2, তাহলে 11 এর জায়গায় আমি কিন্তু 2 বসাবো, তাহলে অ্যানসার বেরিয়ে যাবে। তাহলে বোঝা গেল তো? খুব সহজভাবে বুঝতে না পারলে কিন্তু অবশ্যই জানাবে। পরবর্তী অঙ্ক দেখবো কি বলেছে। দেখো বলেছে 64 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 1:3 হলে মিশ্রণে দুধের পরিমাণ কত? এটা তো একদম ইজি বলেছে, আগের গুলো যখন করতে পেরেছো এটাও খুব সহজেই করে ফেলতে পারবে। কিরকম দেখি, তাহলে মোট হলো 64 লিটার। আচ্ছা মোট আনুপাতিক ভাগার দেবো। এইবার আনুপাতিক ভাগার দিয়ে 64টা কি, 64টা হলো দুধ আর জলের মোট পরিমাণ। তার মানে আমরা ভগ্নাংশের নিচে লিখবো মোট অনুপাতকে। আচ্ছা মোট অনুপাত কত, একটা হলো 1 একটা হলো 3, তাহলে 1 + 3। আচ্ছা এইবার বলেছে বের করতে বলেছে দুধের পরিমাণ কত। আচ্ছা একটু দেখি আমরা দুধের অনুপাতটা কত। দেখো প্রথমে বলেছিল দুধ, পরে বলেছিল জল, তার মানে এখানে দুধের অনুপাত হলো প্রথমটা মানে 1, তাহলে 1 লিখবো উপরে। তাহলে কি হবে 64 গুণ 1/3 আর 1 যোগ করলে হয় 4। আচ্ছা 4 দিয়ে 64 কে কাটলে 4 16 64, তাহলে দেখো 16 গুণ 1 মানে 16। আচ্ছা তাহলে আমার দুধের পরিমাণ হলো 16 লিটার। আচ্ছা তোমাকে যদি এখান থেকে বলে যে জলের পরিমাণ কত, কিছুই করবে না, শুধুমাত্র 1 এর জায়গায় 3 বসিয়ে দিলেই কিন্তু তোমার এখান থেকে জলের পরিমাণ বেরিয়ে যাবে। আচ্ছা এইবার তোমাকে দেখা গেল দুধ আর জল একসাথে বের করতে বলেছে, সেক্ষেত্রে কি করবা, দুধ তো বেরিয়ে গেছে, এইবার যদি মোট পরিমাণ থেকে দুধ ও জলের মোট পরিমাণ থেকে আমরা যদি দুধটাকে বাদ দিয়ে দিই মানে বিয়োগ করে দিই, তাহলে কিন্তু জলের পরিমাণ বেরিয়ে যাবে। বোঝা গেল? তাহলে আমি কিন্তু দু রকম ভাবেই যে দুটোর পরিমাণই আমি বের করতে পারবো। পরবর্তী অঙ্ক দেখবো কি বলেছে। বলেছে দুটি সংখ্যার সমষ্টি হলো 36 এবং তাদের পার্থক্য হলো 6, সংখ্যা দুটির অনুপাত কত? আর এইবার কথা হচ্ছে সংখ্যা দুটো কি কি সেটা তো আমি জানি না, তাহলে অনুপাতটা বলবো কি করে। দেখো সংখ্যা দুটো আমাকে বের করতে হবে, সংখ্যা দুটো আমি খুব সহজে বের করব, একদম খুব সহজে। দেখো
একটা হয় বড় সংখ্যা, একটা হয় বড় সংখ্যা, আর একটা হয় ছোট সংখ্যা, ছোট সংখ্যা। আচ্ছা, বড় সংখ্যাটা বের করতে গেলে কি করতে হয়? বড় সংখ্যাটা বের করতে গেলে এই সমষ্টি আর পার্থক্য যে যে সংখ্যাগুলো বলে দিচ্ছে তাদেরকে যোগ করতে হয়। মানে কি, সমষ্টি প্লাস পার্থক্য, পার্থক্য বাই 2। আর ছোট সংখ্যা বের করতে গেলে কি করব? ঠিক একই রকম ভাবে এই যোগের জায়গায় শুধুমাত্র বিয়োগ লিখবো, লিখবো সমষ্টি বিয়োগ পার্থক্য বাই 2। আচ্ছা দেখো, তাহলে বড় সংখ্যা কি হবে? বড় সংখ্যা সমষ্টি যোগ পার্থক্য। সমষ্টি হলো কত? 36 যোগ পার্থক্য কত? 6, 6 বাই 2। মানে 36 আর 6 হয় 42 বাই 2। মানে বড় সংখ্যা হলো 21। 42 কে কিন্তু 2 দিয়ে ভাগ করলে 21 হয়। আর ছোট সংখ্যা যদি বের করতে বল তাহলে কি করব? দেখো, ছোট সংখ্যা হলো সমষ্টি বিয়োগ পার্থক্য। সমষ্টি হলো 36 আর পার্থক্য হলো 6 বাই 2। মানে 30 বাই 2 হলো কত? 15। আচ্ছা, দুটো সংখ্যায় কিন্তু আমি পেয়ে গেলাম, একটা 21 একটা 15। আমাকে বলেছে অনুপাত করতে, আমি পরিষ্কার অনুপাত করে দেবো 21:15। দেখো, দুটোকেই কাটাকাটি যায় 3 দিয়ে, 3 7 21, 3 5 15, কত হলো? 7:5। এইবার কথা হচ্ছে আমি 5:7 লিখবো না কেন? তাই না, 5:7 লিখবো না কেন? আচ্ছা, সবসময় এইরকম গুলোর ক্ষেত্রে আমাকে যদি কিছু বলে না দেয় যে বড় সংখ্যা ইস্টু ছোট সংখ্যা বা ছোট সংখ্যা ইস্টু বড় সংখ্যা, এরকম যদি বলে না দেয় তাহলে সব সময় কিন্তু বড় সংখ্যাকে আমরা প্রথমে রাখবো আর ছোট সংখ্যাকে পরে রাখবো। ঠিক আছে, তাহলে অনুপাত হলো কত? আচ্ছা, এই সূত্রটা কিন্তু খুব ভালো করে মাথায় রেখে দেবে। এই সূত্রটা পরবর্তীতেও অনেক অঙ্কে দরকার হবে। ঠিক আছে, তাহলে অনুপাত আমার কিন্তু 7:5 বেরোলো, অপশন বি। পরবর্তী অঙ্ক দেখবো। বলেছে এবিসি এর মাসিক আয়ের অনুপাত 2:3:5। যদি সি এর মাসিক আয় এ এর আয় অপেক্ষা 1200 টাকা বেশি হয় তাহলে বি এর বার্ষিক আয় কত? আচ্ছা, ঠিক এর আগে একটা অঙ্ক করলাম না? এই দেখো, এই যে অঙ্কটা করলাম, এই যে বলেছিল এখানে আয় অপেক্ষা 280 টাকা বেশি, ঠিক একই রকম ভাবে এই অঙ্কটাতেও কিন্তু আমার ঠিক সেই রকম কথাই বলেছে যে এ এর আয় অপেক্ষা 1200 টাকা বেশি। তাহলে একই রকম ভাবে করতে হবে। তোমরা বাড়িতে করবে অঙ্কটা এবং কমেন্টে কিন্তু উত্তরটা জানাবে। তো তোমরা বাড়িতে করে ভালো করে জানাও, তারপরে না পারলে তো আমি আছি, ঠিক করে দেবো। পরবর্তী অঙ্ক দেখবো কি বলেছে। বলছে একটি বিদ্যালয়ে বালক ও বালিকার সংখ্যার অনুপাত 7:13। বলছে বিদ্যালয়ে মোট বালক বালিকার সংখ্যা কত? 400 হলে বালক ও বালিকার সংখ্যার পার্থক্য কত? আচ্ছা, এইবার দেখো, তাহলে এখানে কি বলেছে? বালক ও বালিকার মোট সংখ্যা 400, তাহলে লিখবো এখানে 400 গুণ ভগ্নাংশের দাগ দেবো, দাগ দিয়ে নিচে কাকে লিখবো? অনুপাতের সমষ্টিকে, কারণ 400 বলে দিয়েছিল বালক ও বালিকার সংখ্যার সমষ্টি। তাহলে অনুপাতের সমষ্টি কত? 7 যোগ 13। আমি আর যোগ আকারে লিখলাম না, 13 আর 7 যোগ করলে কিন্তু 20 হয়। তাহলে নিচে লিখলাম 20। আচ্ছা, বের করতে কি বলেছে? বের করতে বলেছে বালক আর বালিকার সংখ্যার পার্থক্য, মানে বালকের সংখ্যা থেকে বালিকার সংখ্যা বাদ দিলে কত হবে সেটা বের করতে বলেছে। দেখো, তাহলে আমরাও লিখবো অনুপাতের পার্থক্যকে উপরে। তাহলে অনুপাতের পার্থক্য কত? 13 বিয়োগ 7। আচ্ছা, 20 দিয়ে 400 কে কাটলে কত হয়? 20 হয় না? তাহলে দেখো 20 গুণ, আচ্ছা 13 থেকে 7 বাদ দিলে কত হয়? 6। তাহলে 20 গুণ 6 হলো 6 দুগুণে 12, 120। তাহলে পার্থক্য কিন্তু অপশন ডি 120 হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? এখান থেকে তোমাকে যদি বলতো বালকের সংখ্যা কত, তাহলে এই 13 - 7 জায়গায় শুধুমাত্র লিখতে এই 7টাকে। আবার যদি বলতো বালিকার সংখ্যা কত, তাহলে কিন্তু এই 13 - 7 জায়গায় লিখতে কি শুধু 13কে, তাহলে উত্তরটা হয়ে যাবে। একদম খুব সহজে, একদম ইজি। পরবর্তী অঙ্ক দেখবো। বলেছে এ এর 30%, বি এর 0.25 আর সি এর 1/5 অংশ হলে A:B:C কত? আচ্ছা, এই অঙ্কটা কিন্তু তোমাদের কাছে একদম নতুন। কি বলেছে একটু দেখে নি। আচ্ছা, এখানে আগে বলো এর মানে কি? এর মানে কিন্তু বদমাস নিয়ম অনুযায়ী আমরা জানি গুণ হয়। এর মানে গুণ চিহ্ন হয়। তাহলে আমরা লিখবো কি A গুণ 30% সমান সমান B গুণ 0.25 সমান সমান C
গুণ 1/5 এটা বলে দেওয়া আছে। তাহলে এইবার আমরা এই পার্সেন্টটাকে কি করব, পার্সেন্ট তুলে দিয়ে নিচে 100 লিখবো। দেখো a গুণ 30/100 সমান সমান b গুণ 0.25। আচ্ছা এটা দশমিক তুলে দেবো, তাহলে দশমিকের জন্য একটা, দশমিকের পরে দুটো ঘর আছে তাই দুটো শূন্য সমান সমান আচ্ছা c/5। এইবার কথা হচ্ছে আমাকে কাটাকাটি করতে হবে। দেখো উপরে একটা শূন্য, নিচের একটা শূন্য, আর 25 দিয়ে 100 কে কাটলে 4×25 100 হয়। তাহলে কি পড়ে থাকলো দেখো, এটা দেখি 3a/10 সমান সমান b/4 সমান সমান c/5। এইবার কথা হচ্ছে যে আমরা অনুপাতটা তাহলে কি করে বের করব। দেখো অনুপাত বের করতে গেলে আমাকে এই নিচের সংখ্যাগুলো নিতে হয়, কিন্তু একটা শর্ত আছে, যেন কারোর ওপরে কোনো সংখ্যা না থাকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে a এর সাথে একটা 3 রয়েছে, তাই না? আচ্ছা a এর সাথে 3 কে যদি আমার বাদ দিতে হয় তাহলে কি করব, এখানে 3 গুণ অবস্থায় আছে, আমরা কি করব 3 ভাগ করে দেব। এইবার 3 তো একা একা ওর সাথে ভাগ করে দেওয়া যায় না, তাহলে সবার সাথেই কিন্তু 3 ভাগ করতে হবে। আচ্ছা 3 ভাগ করা মানে কি, নিচে 3 গুণ করে দেব, ভগ্নাংশের নিচে 3 আমরা গুণ করে দেব। তাহলে কি হবে দেখো, এই নিচে 3 এর উপরে 3 কেটে গেল, তাহলে a/10 সমান সমান b/3×4=12 সমান সমান c/3×5=15। দেখো ভালো করে মনে রাখবে, এই অঙ্কটা বা এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় খুব আসে। এই সমান সমান যখন থাকবে এদের মধ্যেখানে, তখন এই a এর নিচে, b এর নিচে, c এর নিচে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোই হলো a, b আর c এর অনুপাতের মান। মানে যদি আমাকে বলে a:b:c, তাহলে লিখবো কত, 10:12:15। দেখো এদের মধ্যে তো কাটাকাটি যায় না, তাহলে আমি কিন্তু কাটাকাটি দিতে পারবো না। তো এখানে অপশনে দেওয়া নেই, অপশনে কিন্তু অপশন ডি কোনোটি নয় আছে, এটাই অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী অঙ্ক দেখবো কি বলেছে। দেখো বলেছে 12 লিটার মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত 1:5, ওই মিশ্রণে আরো কত লিটার অ্যাসিড ঢাললে, আচ্ছা এইটা ভালো করে হাইলাইট, কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত হবে 1:8। তাহলে আগে কত লিটার অ্যাসিড ঢালার আগে আমাকে তো বের করতে হবে যে ওর মধ্যে কতটুকু অ্যাসিড আছে আর কতটুকু জল আছে। আমাকে মোট পরিমাণ বলে দিয়েছে কি 12, তাহলে 12 গুণ, আচ্ছা 12 হলো মোট পরিমাণ, তাহলে এদের অনুপাতের মোট লিখবো, তাহলে 5 আর 1 যোগ করলে হয় 6। আর তাহলে যদি জলের পরিমাণ বের করতে চাই তাহলে লিখবো কত, জলের অনুপাতকে মানে 1। তাহলে দেখো 6 দিয়ে 12 কে কাটলে 2, তাহলে 2 1 2। আর তাহলে আমার এখানে যদি বলি যে অ্যাসিডের অনুপাত কত, তাহলে লিখবো 12 গুণ 2/6। আচ্ছা 6 দিয়ে 12 কে কাটলে 2, 2 দুগুণে 4। দেখো এখানে জল আর অ্যাসিডের পরিমাণ কিন্তু, আচ্ছা এখানে সরি এখানে একটা ভুল হয়ে গেছে, এখানে 2 ছিল না, এখানে তো জলের অনুপাতে তো 5 ছিল, সরি অ্যাসিডের অনুপাত তো 5 ছিল, তাহলে 5 লিখবো। তাহলে 5 দুগুণে হলো 10। তাহলে দেখো আমার এখানে জল বেরিয়ে গেছে, এটা হলো আমার জল আর এটা হলো কি অ্যাসিড। এইবার বলেছে আমাকে যে কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণ অনুপাত হবে 1:8। আচ্ছা এইখান থেকে আমরা একটুখানি একটা জিনিস করার চেষ্টা করি। দেখো অনুপাত বলেছে 1:8, তাই না? আমার অ্যাকচুয়ালি এই জলের পরিমাণ, এই যে জলের পরিমাণ কত বেরিয়েছে 2। আচ্ছা জল তো আমি ঢালবো না, জলের পরিমাণ 2ই থাকবে, তাই তো? তাহলে দেখো এখানে 2 এর সাথে 1 এর সাথে কত গুণ করলে 2 হয়, 1 এর সাথে কিন্তু 2 গুণ করলে 2 হয়। তার মানে এই 8 এর সাথেও 2 গুণ করলে আমার পরবর্তীতে অ্যাসিডের যে আসল পরিমাণ সেটা বেরোবে। তাহলে 8 এর সাথে যদি 2 গুণ করি মানে 16, তাহলে এখন অ্যাসিডের পরিমাণ হলো 16 লিটার। আচ্ছা আগে কত লিটার ছিল, আগে কিন্তু 10 লিটার ছিল, তাহলে কত লিটার ঢালা হয়েছে, আরো 6 লিটার ঢাললে তো তবেই 16 লিটার হবে। তাহলে অপশন ডি 6 লিটার কিন্তু অ্যান্সার হয়ে গেল। আচ্ছা খুব সহজে বোঝা গেল তো। তাহলে কিভাবে করব এই অঙ্কগুলো, তা না হলে ক্যালকুলেশন করে পাতিয়ে সেই সমীকরণ পাতে অনেক কিছু করা যায়, তো আমরা অতটা যাবো না, খুব শর্ট টাইমে করার চেষ্টা করব। তাহলে আমার কিন্তু 6 লিটার অ্যাসিড ঢাললেই অনুপাত হয়ে যাবে 1:8।
পরবর্তী অঙ্ক দেখবো কি বলেছে। বলেছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 25:16, তাদের বাহুদের অনুপাত কত? এইবার কথা হচ্ছে এই অনুপাতের অঙ্কে বর্গক্ষেত্র কোথা থেকে আসলো, তাই না? আচ্ছা, অনুপাতের অঙ্কে বর্গক্ষেত্রের এই ধরনের গুলো দেয় অনুপাত হিসাবে। তো তোমাকে সবার আগে জানতে হবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত তো দেওয়া রয়েছে, বাহুদের অনুপাত বের করতে বলেছে। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি? আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো ক্ষেত্রফল সমান সমান বাহুর স্কয়ার। আচ্ছা, তাহলে আমি যদি ক্ষেত্রফল, এখানে দেখো বাহুর স্কয়ার হলো ক্ষেত্রফলের সূত্র, তাহলে আমি যদি ক্ষেত্রফল থেকে বাহু বের করতে চাই তাহলে বাহু সমান সমান রুট ক্ষেত্রফল। তাহলে আমাকে এখানে ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে কত? 25:16, তাই না? তাহলে আমি কি করব, ক্ষেত্রফলকে যদি আমি বর্গমূল করে দিই তাহলে কিন্তু আমার বেরিয়ে যাবে বাহুর অনুপাত, কারণ এখানে কিচ্ছু করার দরকার নেই, এখানে অনুপাত থেকে অনুপাত চেয়েছে, বুঝলে? তাহলে √25:√16, তাহলে 5:4। তাহলে দেখো এখানে, আচ্ছা এখানটা না 54 হবে না, এটা হবে 5:4, মানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা এটা আমি একটুখানি কেটে দিচ্ছি। তো সঠিক উত্তর কিন্তু 5:4, ওটা একটুখানি প্রিন্টিং মিস্টেক গেছে, টাইপ করতে গিয়ে সমস্যা হচ্ছে, অনুপাতটা আসেনি। আচ্ছা, বোঝা গেল তো? তাহলে আমি যদি ক্ষেত্রফলের সূত্র যদি মনে থাকে তাহলে কিন্তু খুব সহজেই খুব তাড়াতাড়ি অঙ্কটা দেখেই করে দিয়ে চলে আসতে পারবো আমরা, তাই না? পরবর্তী অঙ্ক দেখবো, বলেছে কি? বলছে একটি পেন এবং একটি পেন্সিলের মূল্যের অনুপাত 5:2, যদি পেনের মূল্য পেন্সিলের মূল্য অপেক্ষা 3 টাকা বেশি হয় তবে পেন্সিলের মূল্য কত? আচ্ছা, এটা হলো আজকের ক্লাসের তোমাদের হোমওয়ার্ক। এর আগে একটা দিয়েছি হোমওয়ার্ক, আর এটা দিলাম হোমওয়ার্ক। তো তোমরা কিন্তু করে প্রত্যেকেই কমেন্টে জানাতে ভুলবে না, আর তোমরা প্রত্যেকেই ফলো রাখো। আর পরের দিন যদি এটাকে, এই অঙ্কটা যদি না পারো পরের দিন বলবে বা কমেন্টে জানাও, তাহলে কিন্তু করে দেওয়া হবে পরের দিন। দেখো তোমাদের জন্য একটা বিশেষ ঘোষণা, আমাদের এখানে কিন্তু আরআরবি গ্রুপ ডি, এসএসসি জিডি আর এমটিএস এর ব্যাচ 5 ফেব্রুয়ারি থেকে অলরেডি লঞ্চ হয়ে গেছে, ক্লাস চালু হয়ে গেছে। তোমরা যারা যারা এই ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তারা এই অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে যাবতীয় তথ্য নিয়ে নাও এবং ব্যাচে যুক্ত হয়ে যাও। এখানে কিন্তু ব্যাচে প্রত্যেকটি আলাদা আলাদা বিষয়, আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা পড়াচ্ছেন এবং সাফল্যকে নিশ্চিত করার জন্যই কিন্তু পড়াচ্ছেন। তোমরা যদি এখানে পড়ো তোমাদের সাফল্য আশা করি হবেই হবে। তো ব্যাপার হচ্ছে, আর ভিডিওটাকে বেশি লেন্দি করব না। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ হচ্ছে। তো তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আরো এইরকম ভিডিও পাওয়ার জন্য। এরকম অধ্যায় ভিত্তিক ক্লাস কিন্তু পরপর চলতেই থাকবে, প্রত্যেকটি অধ্যায়ে এইভাবেই ক্লাস হবে। থ্যাংক ইউ।